আহা, কত সুন্দর পাকা পাকা আঙ্গুর। ছোটবেলায় আমরা কত আঙ্গুর চুরি করে খেতাম, আর আঙ্গুরের মালিক লাঠি নিয়ে আমাদের তাড়া করতো। হা, 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 হা। এ কি বুড়িমা, তুমি আবার সকাল সকাল তোমার ছোটবেলার গল্প শোনাতে এলে নাকি? শোনো বুড়িমা, তোমাদের সময় এই বনে আঙ্গুরের অভাব ছিল না, কিন্তু এখন 3 বন ঘুরেও এই কালুর দোকান ছাড়া কোথাও আঙ্গুর পাবে না। হা, 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 হা। হ্যাঁ রে কালু, তুই এত আঙ্গুর কোথা থেকে আনিস বলতো? বনে সবাই বলছে তুই নাকি জাদু করে আঙ্গুর নিয়ে আসিস। আমি যে এক বিশাল মিষ্টি আঙ্গুরের খনি পেয়েছি গো বুড়িমা, আর সেই কথা আমি কখনো কাউকে বলবো না। আর একবার যদি সেখানে সন্ধান কেউ পেয়ে যায়, তাহলে যে আমার আঙ্গুরের ব্যবসা তাল গাছে উঠবে। আমি জানি তুই বলবি না। আচ্ছা ঠিক আছে, না বললে জোর করব না। এই নে 10 টাকা, আর আমাকে 10 টাকার আঙ্গুর দে দেখি। পাকা পাকা আঙ্গুর দেখে যে আমার জিভে পানি চলে এসেছে। আহারে, কতদিন আঙ্গুর খাই না। চাম্মি, ও চাম্মি, তুমি ভুল জায়গায় চলে এসেছো। এখানে 10 টাকার কেন, 50 টাকাতেও আঙ্গুর দেওয়া হয় না। তাই এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, চলে যাও তো এখান থেকে। আরে, এই ঠাম্মিটার মনে হয় আঙ্গুর ফল খেতে খুব ইচ্ছে করছে। আমার কাছে টাকা থাকলে এই ঠাম্মিকে আমি আঙ্গুর কিনে দিতাম। কালু দাদা, আমাকে 200 টাকার আঙ্গুর দাও তো। এই নাও বুড়িমা, আঙ্গুরগুলো তুমি খেয়ে নাও। চল রে মা, তোর বাবা হয়তো এখনো ঘাটে যায়নি, তাই আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। মা, মা, তুমি আঙ্গুরগুলো কিনে ঠাম্মিকে কেন দিলে বলো তো? কারণ ওই বুড়িমার আঙ্গুর কেনার মতো সাধ্য ছিল না, আর বুড়িমা আমাদের থেকেও খুব অসহায়, আর আমাদের সবার অসহায়দের সাহায্য করা উচিত। আর অসহায়দের সাহায্য করলে সৃষ্টিকর্তা অনেক খুশি হয় রে মা। টুকি ও টনি গল্প করতে করতে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে টোনাকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। যা ভেবেছিলাম তাই, দেখেছিস রে মা, তোর বাবা এখনো ঘুমিয়েই আছে। ওদিকে নদীর ঘাটে হাজারো যাত্রীর ভিড় জমে গেছে। টোনা, টোনা, টোনা। কি হলো টুনি, এত সকাল সকাল ডাকছো কেন? আহ, আর একটু ঘুমাতে দাও তো। বাবা, ও বাবা, তাড়াতাড়ি উঠো, ঘাটে যাবে না নাকি? অনেক বেলা হয়ে গেছে তো, উঠো বাবা, উঠো। দূর, কবে যে একটু শান্তিতে ঘুমাতে পারবো। দাও দাও, আমার খাবারটা বেঁধে দাও দেখি। টোনা, এই টোনা, ঘাটে নৌকা বেঁধে এখনো বাড়িতে বসে আছিস কেন? তোর জন্য আমার ওপারে যাওয়া দেরি হয়ে গেল। কাজ যখন করবি না, তাহলে মাঝে হয়েছিস কেন? রাগ করো না কবুতর দাদা, আমি আর কখনো দেরি করব না। এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমরাই তো আমার সংসার চালানোর এক একটা মাধ্যম। তুমি যাও, আমি এক্ষুনি নদীর ঘাটে যাচ্ছি। এরপর কবুতর টোনার বাড়ি থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর টোনাও খাবারের বাটি নিয়ে নদীর ঘাটে চলে যায়, আর ঘাটে থাকা পাখিদেরকে নদীর ওপারে পার করে দেয়। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে টোনাও নৌকাতে ঘুমিয়ে যায়, আর নৌকা ভাসতে ভাসতে টোনাকে অনেক দূরের এক অজানা বনে নিয়ে যায়। এ কি, সন্ধ্যা হয়ে গেল, তবু তোর বাবা বাড়িতে ফিরলো না কেন? মারে, তোর বাবার কোনো বিপদ হলো না তো? শোন রে মা, তুই বাড়িতে থাক, আমি বরং একবার নদীর ঘাটে গিয়ে খুঁজে আসি। এরপর টনি টোনাকে খুঁজতে নদীর ঘাটে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে টোনাকে খুঁজে পায় না। তাই সে নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে, আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। অন্যদিকে টোনারও ঘুম ভেঙে যায়। এ কি, হে আমি কোন বনে চলে এলাম? চারিদিকে শুধু সবুজ জঙ্গল। আহারে টুনি, এই বনে যদি তোমাকেও নিয়ে আসতে পারতাম, তাহলে তুমি আর আমাকে গালিগালাজ করতে না। কি আর করার, আমি যখন একাই এসেছি, তাহলে বনের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি। এরপর টোনা তার নৌকাটা একটা গাছের সাথে বেঁধে বনের ভিতরে চলে যায়, আর কিছু দূর যাওয়ার পর সে একটা আঙ্গুরের থোকা মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। আরে, পাকা পাকা আঙ্গুর পথে পড়ে আছে, তার মানে এই পথে অন্য পাখিদের যাওয়া আসা আছে। যাক বাবা,
তাহলে এই বনে কোনো হিংস্র পশুর ভয় নেই। এখন নিশ্চিন্তে বন ঘুরে দেখা যাবে। বাবা, ও বাবা, ওই দেখো টোনা আঙ্কেল। তার মানে টোনা আঙ্কেলও আঙ্গুর ফলের বাগানের সন্ধান পেয়ে গেছে। আর তাই তো আঙ্গুর নিতে এই বনে এসে গেছে। এখন তো কেউ আর আমাদের থেকে বেশি দামে আঙ্গুর কিনতে চাইবে না বাবা। না না, এ আমি কিছুতেই হতে দিব না। আমার ব্যবসায় লোকসান করাতে যে আসবে তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে ফেলবো। টোনা রে টোনা, তোর আঙ্গুর নিতে আসা আমি বের করছি। আজই হবে তোর জীবনের শেষ দিন। হা 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 হা। বাবা, ও বাবা, এখন আমরা কিভাবে টোনা আঙ্কেলকে আঙ্গুর নেওয়া থেকে আটকাবো বলো তো? টোনাকে কিভাবে আটকাতে হয় তা আমার ভাবা হয়ে গেছে। শোন রে বাবা। এরপর কালু কনকের কানে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর কালুর বুদ্ধি শুনে কনক ও কালু নদীর কিনারায় চলে আসে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি নদীতে পড়ে গেছি, কেউ আমাকে বাঁচাও। আরে, কোনো বাচ্চা চিৎকার করলো মনে হচ্ছে কেউ নদীর কিনারা থেকে চিৎকার করছে। কেউ আবার নদীতে পড়ে যায়নি তো? এখানে থেকে চিন্তা না করে আমি বরং একটু এগিয়ে দেখি। এরপর টোনা তাড়াহুড়ো করে নদীর কিনারায় চলে যায়। আর টোনাকে নদীর কিনারায় যেতে দেখে কালু ও কনক গাছের আড়ালে লুকিয়ে যায়। না, এখানে তো কেউ নেই। তবে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। অনেক বন ঘুরে দেখেছি, এখন আমাকে বাড়িতে ফিরতে হবে। এরপর টোনা যেই না পেছন ফিরে তাকায়, ঠিক তখনই কালু টোনাকে ধাক্কা দিতে চলে যায়। আর ধাক্কা দিতে গিয়ে একটা পাথরে পা লেগে টোনার বদলে সে নিজেই নদীতে পড়ে যায়। আর নদীতে ছিল অনেক স্রোত। সেই স্রোতে কালু অনেক দূরে ভেসে চলে যায়। আর কালুকে ভেসে যেতে দেখে কনক গাছের আড়াল থেকে বের হয়ে আসে। বাবা, আমার বাবা, টোনা আঙ্কেল, ও টোনা আঙ্কেল, তুমি আমার বাবাকে বাঁচাও। আমার বাবা যে নদীর স্রোতে ভেসে যাচ্ছে। এরপর টোনা উড়ে গিয়ে তার বেঁধে রাখা নৌকা আনতে চলে যায়। আর নৌকা চালিয়ে কালুকে বাঁচাতে আসে। আর নদীর স্রোত থেকে কালুকে বাঁচিয়ে তার নৌকায় তুলে নেয়। আর এরপর তারা নদীর কিনারায় ফিরে আসে। আমি যতটুকু বুঝলাম, তুমি আমাকে নদীতে ফেলতে এসেছিলে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যার জন্য গর্ত খুঁড়বে সেই গর্তে নিজেই পড়বে। আজ সেটার প্রমাণ পেলে তো কালু দাদা। এবার বলো দেখি, আমাকে নদীতে ফেলে দেওয়ার কারণটা কি ছিল? আসলে আমি ভেবেছিলাম তুই এই বনের মিষ্টি আঙ্গুর বাগানের সন্ধান পেয়ে গেছিস, আর সেই আঙ্গুর নিতে এই বনে এসেছিস। আর সবগুলো আঙ্গুর যাতে আমি একাই নিতে পারি, এজন্য আমাকে মেরে ফেলতে চাইছিলে, তাই তো? ছি কালু দাদা, তুমি লোভ করতে করতে একেবারে নিচে নেমে গেছো। সামান্য একটু আঙ্গুর পাওয়ার লোভে তুমি একজনকে মেরে ফেলার চেষ্টা করেছো। তোমার এ পাপের কথা আমি মোড়ল বাবুকে গিয়ে বলে দিব। না রে টোনা, এ কথা তুই কাউকে বলিস না। আমি মানছি আমি তোর সাথে অন্যায় করেছি। তুই জেনে গেছিলি যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, তবুও তুই আমাকে বাঁচিয়েছিস। তুই আমাকে মাফ করে দে টোনা, আমি আর কখনো লোভ করব না। এই মিষ্টি আঙ্গুরের সন্ধান আমি বনের সবাইকে দিব, যাতে বনের গরিব অসহায় পাখিরা বিনা টাকায় আঙ্গুর খেতে পারে। না না, তার আর দরকার নেই। বনের সবাইকে বলে দিলে তো তোমার আঙ্গুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তখন তুমি কিভাবে সংসার চালাবে? তাই তুমি মিষ্টি আঙ্গুরের ব্যবসা করবে ঠিকই, কিন্তু সেটা উপযুক্ত দামে, যে দামে গরিব অসহায় পাখিরা সবাই তা কিনে খেতে পারবে। তুই খুব ভালো রে টোনা, আমি চিরদিন তোর উপকারের কথা স্মরণ করে রাখবো। এরপর থেকে রোজ কালু আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর নিয়ে টোনার নৌকা দিয়ে পারাপার করত। আর টোনাকে তার ন্যায্য ভাড়া দিয়ে বনে সবার মধ্যে আঙ্গুর কেনার সুযোগ করে দেয়। এতে টোনা ও কালুর সংসার বেশ সুখেই কাটতে থাকে। মাসি, তুমি যে টোনার জন্য মেয়ে দেখতে বলেছিলে, তাই আজ আমি পাশের বনে গিয়ে টোনার জন্য ভালো একটা মেয়ে দেখে আসলাম। তাই নাকি বাবা? তাহলে তো এক্ষুনি আমাদের পাশের বনে যেতে হবে, আর দুপুরের আগেই বাড়িতে বউ আনতে হবে। কিন্তু কেন মা? তুই ছেলে পাখি,
তাই এত কিছু বুঝবি না। দুপুর বেলার বাড়িতে নতুন বউ এলে বাড়ির অমঙ্গল হবে, বুঝেছিস? এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো। আচ্ছা ঠিক আছে মা। এরপর টোনা তাড়াতাড়ি তৈরি হতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সবাই তৈরি হয়ে পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তারা উড়তে উড়তে এক পর্যায়ে রাজু টোনার বাড়িতে পৌঁছে যায়। আপনার মেয়ে কোথায়? তাড়াতাড়ি আপনার মেয়েকে ডাকুন। মেয়ে যদি আমাদের পছন্দ হয় তাহলে আজই আমরা বউ করে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। তার আগে আপনারা সবাই বসুন। মা টুনি, টুনি তাড়াতাড়ি এদিকে আয় তো মা। কি হয়েছে বাবা, ডাকছো কেন? তোকে দেখতে এসেছে রে মা, তাই ডাকছি। এই যে দেখুন, আমার মেয়েকে দেখুন। আমার মেয়ে বাড়ির সব কাজ খুব ভালো করে করতে পারে। মা, টুনিকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি বিয়ের ব্যবস্থা করো মা। কিন্তু বাবা, আগে তো সবাই খাবার খেয়ে নাও, তারপর না হয় বিয়ের ব্যবস্থা করা যাবে। না, খাওয়ার সময় আমাদের হাতে নেই। দুপুর হওয়ার আগেই বাড়িতে পৌঁছতে হবে। মিনুর কথায় রাজু টোনা আর কিছু না বলে বিয়ের ব্যবস্থা করে। আর টোনা টুনিকে বিয়ে করে সবাই মিলে বাড়িতে চলে আসে। শোনো টুনি, তুমি এখন পুকুরে গিয়ে গোসল করে এসো। আর গোসল করে তারপর ঘরে ঢুকবে, তার আগে ঢুকবে না, বুঝেছো? কিন্তু মা, আমি তো বাড়ি থেকে গোসল করে এসেছি। এখন মুখে মুখে কথা না বলে যা বলেছি তাই করো। আমার শাশুড়ি বলে গেছে নতুন বউ বাড়িতে এসে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়, নয়তো সংসারে অমঙ্গল হয়। টুনি, মা যা বলছে এখন থেকে তুমি তাই শুনবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি গোসল করতে পুকুরে চলে যায়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে টুনি গর্ভবতী হয়ে যায়। মা, মা একটা খুশির খবর আছে। তুমি তো ঠাম্মা হতে চলেছো। কি বলছিস? সত্যি আমি ঠাম্মা হব? এটা তো অনেক খুশির খবর। তা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়। বনের সবাইকে যে মিষ্টি মুখ করাতে হবে। হ্যাঁ মা, তাই যাচ্ছি। এরপর টোনা বাজারে চলে যায় আর বড় একটা হাড়ি দিয়ে এক হাড়ি মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসে। মা, টুনি এদিকে এসো। আমি তো মিষ্টি নিয়ে এসেছি। আগে তোমরা মিষ্টি মুখ করো, তারপর বনের সবাইকে মিষ্টি মুখ করাবো। তোমরা মানে? ভুলেও টুনিকে মিষ্টি খেতে দিস না। মিষ্টি খেলে পেটের ভেতরে ডিম নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি বাটিতে কটা মিষ্টি তুলে নাও, আমি তাড়াতাড়ি বনের সবাইকে বাকি মিষ্টিগুলো দিয়ে আসি। সে কি, তুই কেন মিষ্টি দিতে যাবি? টুনিকে মিষ্টির হাড়িটা দে। টুনি সবার বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসবে। কিন্তু মা, এত ওজনের হাড়ি বয়ে নিয়ে গেলে তো আমার ডিমের ক্ষতি হতে পারে। এইসব অলক্ষণে কথা বলতে নেই টুনি। আমার শাশুড়ি বলে গেছে গর্ভবতী পাখিরা যত বেশি ওজনের জিনিস বইবে তাদের ডিম তত ভালো থাকবে। মিনুর কথা শুনে টুনি আর কিছু না বলে কষ্ট করে মিষ্টির হাড়িটা পিঠে নিয়ে সুখীর বাড়িতে চলে যায়। সুখী দিদি, সুখী দিদি বাড়িতে আছো? হ্যাঁ টুনি, বাড়িতে আছি। কি ব্যাপার, হঠাৎ তুই হাড়ি নিয়ে আমার বাড়িতে? আমি গর্ভবতী হয়েছি সুখী দিদি, তাই বনের সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। এই নাও দুটো মিষ্টি নাও। তা তো বুঝলাম, কিন্তু তুই এই অবস্থায় এত ওজনের হাড়ি নিয়ে কেন এসেছিস? আর কখনো যেন এত ওজন পিঠে নিস না। আমার শাশুড়ি যা বলে আমাকে যে তাই করতে হয় দিদি। এখন আর কি করার, শাশুড়ির কথা না শুনলেও তো সংসার টিকবে না। তবুও সাবধানে চলাফেরা করিস কেমন? আর একটু দাঁড়া, তোর জন্য কিছু ফল নিয়ে আসছি। এরপর সুখী কিছু ফল এনে টুনিকে দিয়ে দেয়। আর টুনি ফল ও মিষ্টির হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই টুনি বনের সবার বাড়িতে গিয়ে মিষ্টি বিতরণ করে। এরপর সে বাড়িতে ফিরে আসে। টুনি, এসেছো?
তা এই ফলগুলো কোথায় পেলে? মা, বনের কয়েকটা দিদি আমাকে এই ফলগুলো খেতে দিয়েছে আর বলেছে এই সময় যেন আমি বেশি বেশি ফলমূল এবং পুষ্টিকর খাবার খাই। ওই ছোট পাখিদের কথা শুনে তুমি ফলমূল খেতে চাইছো? এই বনে সব থেকে আমি বড় পাখি, তাই সবার থেকে আমি ভালো জানি এই সময় কি খেতে হবে আর কি খেতে হবে না। হ্যাঁ টুনি, তোমাকে তো বলেছি মা যা যা বলবে তুমি তাই তাই করবে। মা তুমি বলো টুনির কি কি খাওয়া যাবে না? তোমার পুষ্টিকর খাবার ফলমূল খাওয়া যাবে না। এসব খেলে শরীর অনেক ভারী হবে আর তখন ডিম নষ্ট হয়ে যাবে। এবার তো সব বুঝেছো? জি মা, বুঝেছি। এখন দাঁড়িয়ে না থেকে ঘরে অনেক কাপড় জমা হয়ে আছে, সেগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে এসো। ঠিক আছে মা, যাচ্ছি। এরপর টুনি ঘরে চলে যায় আর কাপড় নিয়ে পুকুর পাড়ে চলে যায়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎই একদিন মিনুর বান্ধবী কামিনী মিনুর বাড়িতে বেড়াতে আসে। মিনু, মিনু, কোথায় তুই? বাইরে এসে দেখ কে এসেছে। আরে কামিনী যে, তা কেমন আছিস? এতদিন পর আমার কথা মনে পড়লো। মনে তো পড়ে, কিন্তু আসবো আসবো করে আর আশাই হয়ে ওঠে না। তাই এই গর্ভবতী বউটা কে রে? তোর ছেলের বউ বুঝি? হ্যাঁ রে কামিনী, এটাই আমার ছেলের বউ, আর কয়েকটা দিন পরেই ডিম দিবে। দেখে তো মনে হচ্ছে আজকালের মধ্যেই ডিম দিবে, কিন্তু এই সময় বউটাকে বসে রেখেছিস কেন? এখন যত কাজ করবে তত ভালো ডিম দিতে পারবে। দেখলে, আমার বান্ধবীও একই কথা বলছে, তাই বড় পাখিদের কথা শুনতে হয়। এখন যাও, তাড়াতাড়ি পুকুর থেকে পানি এনে রান্না বসিয়ে দাও। আমার বান্ধবীর জন্য 4-5 পদের রান্না করবে, কেমন? কিন্তু মা, আমার শরীরটা তো খুব খারাপ লাগছে। পুকুর থেকে কলসি করে পানি নিয়ে আসার মতো যে আমার শরীরে শক্তি নেই মা। ছি 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 মিনু, তোর বউ দেখছি আমাদের কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। কেমন বড়দেরকে এই কাজের জন্য হুকুম করছে। টুনি, তুমি কিন্তু আমার বান্ধবীর সামনে আমাকে অপমান করছো। এখন যদি আর একটা কথাও বলো, তাহলে তোমাকে এক্ষুনি বাবার বাড়িতে রেখে আসবো। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মা। আমি এক্ষুনি পানি আনতে যাচ্ছি। এসব বলে টুনি কলস নিয়ে পুকুরে পানি আনতে চলে যায় আর কলসে পানি ভরে বাড়ির দিকে আসতে থাকে। আর কিছু দূর আসতেই টুনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এ কি, টুনি এভাবে পড়ে গেল কেন? দেখি তো কাছে গিয়ে। টুনি, টুনি, হ্যাঁ টুনি। এ কি, টুনি তো জ্ঞান হারিয়ে ফেলেছে। এই অবস্থায় মেয়েটা কেন যে পানি নিতে এসেছিল? যাই হোক, একে পিঠে করে নিয়ে বাড়িতে দিয়ে আসি। টোনা, মিনু মাসি, টুনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি বাড়িতে ডাক্তার নিয়ে এসো। অলক্ষণে বউ, না জানি আমার নাতিটার কি ক্ষতি হলো। মা এখন চুপ করো তো। দেখছই তো ও টুনি জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আমরা বুঝি ডিম দেইনি? এখনকার বউদের চলাফেরা একদম ভালো নয়, বড়দের কোনো কথাও শোনে না, তাই তো জ্ঞান হারিয়ে ফেলেছে। মিনু ও কামিনী এভাবেই টুনিকে দোষারোপ করতে থাকে আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই টোনা ডাক্তার নিয়ে বাড়িতে চলে আসে। তোমরা সবাই বাইরে চলে যাও, আমি ভালো করে রুগীকে দেখছি যে কি সমস্যা হয়েছে। রুগীর জ্ঞান ফিরেছে, এখন সবাই ভেতরে এসো। ডাক্তার সাহেব, টুনির কি সমস্যা হয়েছিল? রুগীর শরীরে পুষ্টির অভাব রয়েছে, যার কারণে শরীর দুর্বল হয়ে মাটিতে পড়ে গেছে।
ভাগ্য ভালো যে ডিমটা নষ্ট হয়নি, সামান্য একটুর জন্য বেঁচে গেছে। শোনো টোনা, এখন থেকে রোগীকে বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াতে দিবে, আর কোনো ভারী জিনিস বইতে দিবে না। কিন্তু ডাক্তার সাহেব, আমার মা তো বলেছে পুষ্টিকর খাবার খাওয়া যাবে না, ভারী জিনিস নিতে হবে, তাহলে নাকি ডিম ভালো থাকবে। এই যে মাসিমা, তুমি এই যুগের পাখি হয়ে কি না আগের যুগের কুসংস্কার নিয়ে বসে আছো? আগে তো ডাক্তার ছিল না, তাই পাখিরা কুসংস্কার পালন করে আসতো, কিন্তু এখনের বিপরীত যে কতটা ভয়াবহ হতো সেটা তো বুঝবে না। পুষ্টিকর খাবার না খেলে গর্ভবতী ডিম দিতে গিয়ে মারা যাবে, আর ডিমটাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তার বাবা, আমি মূর্খ পাখি। আমার শাশুড়িরা যা বলে গেছে সেটা মেনে চলতাম। এখন থেকে ওসব কুসংস্কার আর মানবো না। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন থেকে তুমি কোনো ভারী কাজ করবে না, আর বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে। ডাক্তারের কথা শুনে মিনুও ভুল বুঝতে পারে, আর তখন থেকে মিনু টুনিকে খুব যত্ন করতে থাকে।